যে সেশনটা করব সেটা বেসিক্যালি প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে। এটা একটু হ্যান্ডস অন সেশন হবে, অর্থাৎ আপনাদেরকেও আমার সাথে একটু কাজ করতে হবে, ঠিক আছে? সো প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে একটু আগে আপনারা হচ্ছে আরএনএ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে আমার বন্ধু নাফিস অ্যান্ড সাত্বিক কথা বললো। সো প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলও এক্স্যাক্টলি সেম জিনিস, জাস্ট ফর প্রোটিন। আরএনএ ল্যাঙ্গুয়েজ মডেল যেরকম আরএনএ কে ল্যাঙ্গুয়েজের মতো মডেল করে, প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল সিমিলার জিনিসটাকে প্রোটিনের জন্য মডেল করে। সো একটু যদি আবারও রিপিটিটিভ কথা বলি, আমরা তো সবাই ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে পরিচিত, তাই না? আমরা সবাই ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে পরিচিত। সো ল্যাঙ্গুয়েজ মডেলে যেটা হয় যে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা ডিপ লার্নিং মডেলকে ট্রেন করি। ও যেটা করার চেষ্টা করে, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা পার্ট অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে কোনো একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। একটা সিঙ্গেল সংখ্যা না, মাল্টিপল সংখ্যা, যেটাকে একটু আগে আমরা হচ্ছে এমবেডিং হিসাবে বললাম। সো ও যেটা করে প্রত্যেকটা ওয়ার্ডকে লিস্ট অফ নাম্বারস দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। সেম কাজটা যখন আমরা প্রোটিনের ক্ষেত্রে করার চেষ্টা করব, আমরা প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে লিস্ট অফ নাম্বারস দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। এটা ছাড়া বললে হ্যালো, আচ্ছা। সো আমরা বেসিক্যালি প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে লিস্ট অফ নাম্বারস দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এই লিস্ট অফ নাম্বারস যেটা, সেটাকে আমরা বলতেছি আসলে এমবেডিং। অর্থাৎ কম্পিউটার যেটা করার চেষ্টা করে, ও প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে কোনো একটা লিস্ট অফ নাম্বারস দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, অ্যান্ড এই লিস্ট অফ নাম্বারসের ভিতরে ও ওই অ্যামিনো অ্যাসিডের ইনফরমেশনটাকে এনকোড করার চেষ্টা করে। এগেইন ল্যাঙ্গুয়েজের মতোই প্রত্যেকটা সেন্টেন্সে যেরকম একটা ওয়ার্ডের মিনিং ডিফারেন্ট প্রোটিনের জন্য ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডের মিনিং ডিফারেন্ট হয়ে যাবে, রাইট? অর্থাৎ একই অ্যামিনো অ্যাসিড, ধরেন লাইসিন, একটা প্রোটিনে লাইসিন যেইভাবে ফাংশন করবে, একটা ডিফারেন্ট প্রোটিনে হয়তো লাইসিনের ফাংশনালিটি ডিফারেন্ট হবে। সো ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, লাইসিনকে সারাউন্ড করে আর কি কি অ্যামিনো অ্যাসিড আছে সেটার উপর ডিপেন্ড করে ওর এমবেডিংটা চেঞ্জ হবে। আমরা যখন প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করব, আমাদের মেইন পারপাস হচ্ছে এই এমবেডিংগুলো জেনারেট করা, অ্যান্ড এমবেডিংগুলোকে সামহাউ কোনো একটা ডাউনস্ট্রিম টাস্কের জন্য ইউজ করা। আমরা এই সেশনে যেটা দেখবো যে কিভাবে আমরা এমবেডিংগুলো জেনারেট করতে পারি, কি কি প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে, অ্যান্ড দেন এই এমবেডিংগুলোকে কিভাবে আমরা ডাউনস্ট্রিম অন্য কোনো কাজের জন্য ইউজ করতে পারি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে লোকাল এমবেডিং ভার্সেস গ্লোবাল এমবেডিং। তো এইটাও আরএনএ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে আমার ফ্রেন্ড আপনাদেরকে বলে গেছে। ও যেটা বললো যে প্রত্যেকটা আরএনএর জন্য যখন আমরা একটা এমবেডিং জেনারেট করি, যদি আমাদের কাছে একটা 3 লেংথের আরএনএ থাকে, আমরা একটা 5 লেংথের এমবেডিং পাবো, যেখানে ফার্স্ট এমবেডিংটা হবে হচ্ছে ক্লাস টোকেনের এমবেডিং, অ্যান্ড এটা আসলে কমপ্লিট আরএনএর একটা এমবেডিং, তাই না? সো এই যে কমপ্লিট আরএনএর এমবেডিং বা কমপ্লিট প্রোটিনের যে এমবেডিং, এটাকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল এমবেডিং। আর প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য যে সেপারেট এমবেডিং, এটাকে আমরা বলবো হচ্ছে লোকাল এমবেডিং। সো দুই ধরনের এমবেডিং এর দুই ধরনের ফাংশনালিটি আছে। আমাদের কিছু টাস্ক আছে যেটার জন্য আমাদের ফুল প্রোটিন রিপ্রেজেন্টেশন দরকার, অর্থাৎ প্রোটিন প্রোটিন ইন্টারাকশন যদি আমরা বলি, অথবা ডিএনএ বাইন্ডিং প্রোটিন যদি আমরা বলি, তখন হচ্ছে একটা কমপ্লিট প্রোটিনের জন্য আমরা একটা কোয়েশ্চেন করতেছি যে এই প্রোটিনটা কি ডিএনএতে বাইন্ড করে নাকি করে না। তো সেই ক্ষেত্রে আমরা গ্লোবাল এমবেডিংটাকে ইউজ করতে পারি। অথবা যদি আমরা লোকাল এমবেডিং এর ইউজফুলনেস চিন্তা করি, আমাদের কোয়েশ্চেনগুলো যদি হয় রেসিডিউ স্পেসিফিক, অর্থাৎ কোনো একটা রেসিডিউতে সার্টেইন কোনো চেঞ্জ হবে কিনা, যদি আমরা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের কথা চিন্তা করি, এটা রেসিডিউ স্পেসিফিক একটা প্রবলেম, তাই না? সো কোনো একটা সিঙ্গেল রেসিডিউতে কোনো একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হবে নাকি হবে না, এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা হচ্ছে লোকাল এমবেডিংগুলো ইউজ করতে পারি। আচ্ছা, সো এই ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং বা প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিংগুলো কী কী কাজে ইউজ করা যাইতে পারে? একটু আগে যেরকম আরএনএ স্ট্রাকচার প্রেডিকশনের ক্ষেত্রে তারা আরএনএ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করছিল, প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের ক্ষেত্রেও প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করা পসিবল। ইনফ্যাক্ট AlphaFold 3 এটা করে, কাইন্ড অফ করে, পুরোপুরি না। আমরা আপনারা হয়তো আগের দিন AlphaFold 2 নিয়ে দেখছেন। তো AlphaFold 2 ছিল এমএসএ ডিপেন্ডেন্ট,
অর্থাৎ মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট থেকে যে ইনফরমেশনটা আসে সেই ইনফরমেশনটা ইউজ করে সে একটা পেয়ার রিপ্রেজেন্টেশন তৈরি করে, সেখান থেকে সে স্ট্রাকচার প্রেডিকশনে যায়। এখন একটু আগেও বলা হলো যে এমএসএ সার্চ বা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করা অনেক টাইম ইন্টেন্সিভ, কম্পিউটেশনালি ইন্টেন্সিভ। সেই জায়গাটাকে আমরা অনেক সময়ই চেষ্টা করি ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং দিয়ে সাবস্টিটিউট করার। অর্থাৎ দুইটা প্রোটিনের ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং যদি কাছাকাছি হয়, আমরা ধরে নিব যে এরা বেটার অ্যালাইন করে। অথবা দুইটা প্রোটিনের এমবেডিং যদি কাছাকাছি না হয়, অর্থাৎ তাদের মধ্যে মিল কম থাকে, তাহলে আমরা ধরে নিব যে তারা কম অ্যালাইন করে। তো এই ইনফরমেশনগুলোকে ইউজ করে আমরা এমএসএ কে অনেক সময় প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি। এটা ছাড়াও বিভিন্ন ধরনের ফাংশনালিটি প্রেডিকশন, অর্থাৎ প্রোটিনের ফাংশনালিটি প্রেডিকশন বা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন প্রেডিকশন, অথবা কোনো একটা মিউটেশনের ইফেক্ট প্রেডিকশন। দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যামিনো অ্যাসিড যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে প্রোটিনের ফাংশনটা কি টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি আগের মতোই থাকতেছে। এটা আমরা কম্পেয়ার করতে পারি দুইটা মিউটেশনের আগে প্রোটিনটার এমবেডিং কেমন হবে, মিউটেশনের পরে প্রোটিনটার এমবেডিং কেমন হবে। যদি এমবেডিংয়ে কোনো ড্রাস্টিক চেঞ্জ চলে আসে, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই মিউটেশনটার ফলে প্রোটিনে কোনো একটা বড় রকম চেঞ্জ আসছে। আর যদি তেমন কোনো চেঞ্জ না আসে, তার মানে এই মিউটেশনটা প্রোটিনে ড্রাস্টিক কোনো চেঞ্জ আনতে পারে না। আচ্ছা, এই টপিকটাতে আমরা একটু পরে আসি। আপাতত আমরা দেখি যে আমাদের কাছে কি কি হ্যাঁ, এটা একটা ফাংশন আর কি। হ্যাঁ, আমি যখন একটা এমএসএ করি, হঠাৎ তো যে ডিসটেন্স ম্যাট্রিক্স বা পেয়ারওয়াইজ অ্যালাইনমেন্ট ভাবে জিনিসটা আসে, এটার অ্যাকিউরেসি একরকম থাকে। তো আমি যে মডেলটা ইউজ করতেছি ল্যাঙ্গুয়েজ মডেল, এটা আসলে ভালোভাবে ফাংশন করতেছে কিনা বা সিমিলার অ্যাকিউরেসি দিচ্ছে কিনা, এটা আমি কিভাবে কম্পেয়ার? এই কম্প্যারিজনটা করা যেতে পারে আমরা যদি একটা মাল্টিপল প্রোটিনের মধ্যে এমএসএ অ্যালাইনমেন্ট করে একটা ডিসটেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করি, অ্যান্ড এমবেডিংসগুলোর মধ্যে একটা ডিসটেন্স ক্যালকুলেট করে আরেকটা ডিসটেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করি। এই ডিসটেন্স ম্যাট্রিক্স দুটো যদি সিমিলার হয়, তার মানে আমার এমবেডিংটা যে ডিসটেন্স দিচ্ছে অ্যান্ড এমএসএ যে ডিসটেন্স দিচ্ছে তারা সিমিলার। তো সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস করতে পারতেছি। এই এমএসএর জন্য মানে স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্কিং কোনো ডাটা সেট কি আছে যেটা হ্যাঁ, ডাটা সেট এরকম আছে। বেসিক্যালি যেই ডেটা সেটগুলো দিয়ে ল্যাঙ্গুয়েজ মডেলকে ট্রেন করা হয়, ল্যাঙ্গুয়েজ মডেলকে বেঞ্চমার্ক করার একটা কোর ফাংশনালিটি হচ্ছে ও আসলে যে ডিসটেন্স ম্যাট্রিক্সগুলো ক্যালকুলেট করে সেগুলো এমএসএর ডিসটেন্স ম্যাট্রিক্সের সাথে ভালো মতো মিলতেছে কিনা। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের কাছে যেই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো অ্যাভেলেবল আছে, প্রোটিনের আসলে অনেক বেশি পরিমাণ ল্যাঙ্গুয়েজ মডেল বর্তমানে অ্যাভেলেবল। এটার কারণ হচ্ছে প্রোটিনের সিকোয়েন্স, ভ্যারাইটিস অফ প্রোটিন সিকোয়েন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে। একটু আগেও নাফিস বা সাত্বিক যেটা বললো যে টোটাল পিডিবির 2.something% হচ্ছে আরএনএ। মোস্ট অফ দ্য ডেটা আর ফ্রম প্রোটিন, অ্যান্ড যত বেশি ডেটা থাকে একটা ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেন করা তত ইজি হয়ে যায়। যার কারণে প্রথম বায়োলজিক্যাল যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আসছিল সেগুলোও প্রোটিন রিলেটেড, অ্যান্ড আই থিঙ্ক 2020-এর পর থেকে কন্টিনিউয়াসলি প্রতি বছর কয়েকটা করে নতুন প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল আসা শুরু হয়েছে। তো এর মধ্যে আমি কয়েকটা এখানে নিয়ে আসছি: প্রোটিন বার্ড, ESM2, PROT-T5, ESMC। সো আমি যদি একটা একটা করে আসি, প্রথম যেটা প্রোটবার্ড। প্রোটবার্ড বেসিক্যালি বার্ড একটা আসলে ল্যাঙ্গুয়েজ মডেলিং আর্কিটেকচার বলা যায়। সো সেম আর্কিটেকচারটা ইউজ করে প্রোটিনের ক্ষেত্রে তারা একটা ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে। অ্যান্ড এরপরে আসি হচ্ছে ESM2-তে। ESM বেসিক্যালি ফেসবুক রিসার্চ বা মেটা এআই যেটা, তাদের একটা প্রজেক্ট। অ্যান্ড এর আন্ডারে বর্তমানে প্রচুর পরিমাণে ল্যাঙ্গুয়েজ মডেলস বলি বা স্ট্রাকচার প্রেডিকশন মডেল বলি, যেমন ESM ফোল্ড, এটা হয়তো আপনারা গত দিন দেখছেন। ESM ফোল্ডও হচ্ছে মেটা রিসার্চেরই একটা প্রোডাক্ট। ESM2, ESM3, ESM1, অ্যান্ড প্রত্যেকটার আন্ডারে মাল্টিপল মডেলস আছে। সো ওরা আসলে এখানে ইন্টেন্সিভলি কাজ করতেছে, অ্যান্ড এগুলো আসলে অনেক বেশি কম্পিউটেশনালি হেল্প। এটা ছাড়াও আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে PROT-T5 আই থিঙ্ক 2021-এ রিলিজ হয়েছিল। এটা ওপেন সোর্স, রসপ্লেট থেকে রিলিজ হওয়া একটা প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল। অ্যান্ড সো ফার আমার ইউজ করা প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যে PROT-T5 ইজ দ্য ইজিয়ার ওয়ান টু ইউজ, যেহেতু এটা ওপেন সোর্স অ্যান্ড আসলে আমার কাছে মনে হয়েছে একটু ইউজার ফ্রেন্ডলি। এছাড়াও বর্তমানে সবচেয়ে লেটেস্ট যেটা মেটা এআই এরই প্রোডাক্ট, সেটা হচ্ছে ESMC।
ইএসএমসি যদি আমরা একটা মডেলের আমরা যখন দুইটা মডেলকে কম্পেয়ার করি যে এরা কোনটা কত হেভি বা কোনটা কত বেশি ডেটা দিয়ে ট্রেন করা হয়েছে, আমরা প্যারামিটার কাউন্ট করি। সো ইএসএমসি প্যারামিটার কাউন্টের দিক থেকে বাকি সব মডেলের চেয়ে অনেক উপরে, 6 বিলিয়ন প্যারামিটার পর্যন্ত আছে। সো বর্তমানে ইএসএমসির কোনো ফ্রি ভার্সন অ্যাভেলেবল নাই, তবে তারা ডেইলি বেসিসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইউসেজ অ্যালাউ করে। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি প্রোট্টি 5 এর ইউজ কেস দেখব বা প্রোট্টি 5 ইউজ করে এমবেডিং জেনারেশন দেখব, অ্যান্ড ইএসএমসির যে ডেইলি বেসিসে তারা একটা পরিমাণ অ্যামাউন্ট অফ ইউসেজ অ্যালাউ করে সেটাও কিভাবে ইউজ করতে হয় এটাও আমরা দেখব। আচ্ছা, সো এখন একটু আসি, আপনারা সবাই হচ্ছে এখানে একটা লিঙ্ক আছে দেখেন tinyurl.com/proteinln, এই লিঙ্কটায় চলে যান। এখানে গেলে আপনারা একটা ড্রাইভে চলে আসবেন। ড্রাইভে আমি যে স্লাইডটা দেখাচ্ছি এটাও দেওয়া আছে, আর এর পাশাপাশি কয়েকটা ফাইল দেওয়া আছে। আপনারা একটু adk.csv and merge.csv এই দুইটা ফাইল ডাউনলোড করে ফেলেন। আমিও ডাউনলোড করতেছি আপনাদের সাথে। সবাই কি ড্রাইভটায় আসতে পারছে? আচ্ছা, সো ড্রাইভটায় এসে সিএসভি ফাইল দুইটা ডাউনলোড করার পরে আমরা প্রোট্টি 5 এমবেডিং জেনারেশন নামে একটা ফাইল আছে, এটা যদি আমরা ওপেন করি সবারই গুগল কোল্যাবের একটা ট্যাব ওপেন হওয়ার কথা। adk.csv and merge.csv দুইটা CSV ফাইল। প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল ফোল্ডার থেকে। হ্যাঁ, কোল্যাব। সো আচ্ছা, যদি এরপরে আমরা এই প্রোট্টি 5 এমবেডিং জেনারেশন এটায় ডাবল ক্লিক করলে কি আপনাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে নাকি কোল্যাবের কোনো একটা ট্যাব ওপেন হচ্ছে? আচ্ছা, কারো যদি ডাউনলোড হয়ে থাকে সে একটু কোল্যাব ওপেন করেন, আমি একটু দেখাই এটা। না, এক্স্যাক্টলি এই লিঙ্কটা tinyurl.com/proteinln। আচ্ছা, যদি ডাউনলোডও হয় তাও আমরা কাজ করতে পারবো। আচ্ছা, একটু দেখি যাদের ক্ষেত্রে হচ্ছে ফাইলটা ডাউনলোড হয়েছে তারা একটু কোল্যাবের এন্ট্রি ট্যাবে চলে আসি। সেখানে এসে যদি আমরা এই ফাইলে ক্লিক করি, এখানে আপলোড নোটবুক একটা হবে। আচ্ছা, আমাদের জিমেলে সাইন ইন করে তারপরে লিংকটা টাইপ করতে হবে। সাইন ইন করে ওই বট আইপি আইপিটাই ডাবল ক্লিক করলে সাধারণত খোলা হবে না। সবাই একটু তাহলে গুগলে সাইন ইন করে নিয়ে নিজের অ্যাকাউন্টে, তাহলে আসলে জিনিসটা ইজিয়ার হবে। এখান থেকে দুইটা সিএসভি ফাইল ডাউনলোড করতে হবে, adk.csv and merge.csv। অনেকে এখানে কয়েকটা কপি সেভ করে ফেলছেন আই থিঙ্ক।
আচ্ছা হ্যাঁ, কপিগুলো একটু ডিলিট করে দেন। আমি ELSS-টা আপনারা সব অ্যাড করে দিয়েছেন না, যা যা বলার? হ্যাঁ হ্যাঁ আমি access-টা view করে হ্যাঁ, ভিউ করে দেন। আচ্ছা, আরেকবার একটু আসি, আমরা সবাইকে এই ফোল্ডারটায় আসতে পারছি অ্যান্ড নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করে। তো নিজের গুগল অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে তাহলে এখন এই 45 এমবেডিংটাতে ডাবল ক্লিক করলে আপনাদের একটা এরকম কোল্যাব ট্যাব ওপেন হওয়া উচিত। অবশ্যই লগইন করে, জিমেইলে লগইন করে তারপরে 4 নাম্বারটা 45 এমবেডিং। আমরা সবাই কি কোল্যাবের ট্যাবটা ওপেন করতে পারছি? আচ্ছা, আচ্ছা যারা করে ফেলছি তারা হচ্ছে এখানে রান অল দিয়ে দিই। রান অল দিলে একটা মানে ডায়লগ আসতে পারে, ওখানে রান এনিওয়ে দিয়ে দিন। রান হইতে কিছুটা সময় লাগবে, যে এখানে লোড মডেলে তারা মডেলটা ডাউনলোড করবে। সো এখানে আই থিঙ্ক 3-4 মিনিটের মতো সময় লাগতে পারে। মিনওয়াইল আমরা একটু এখানে কি করার চেষ্টা করতেছি সেইটা আমি এক্সপ্লেইন করি। সো এই কোল্যাবের যে কোডটা বা ডিরেক্টরিটা, এটা আমার নিজের লেখা। এটা বেসিক্যালি 45-এর ওদের নিজস্ব যে গিটহাব আছে সেখানে তারা তাদের ইউজ কেস বা কিভাবে তাদের মডেলটা ইউজ করতে হয় সেটা দেখানো থাকে। সেটা ইউজ করেই আমি এটা লিখছি। এখন এখানে আসলে আমরা যেটা করার চেষ্টা করতেছি, আমাদের কাছে একটা খুব ছোট ডেটা সেট আছে। ডেটা সেটটা হচ্ছে adk.csv, যেটা আপনারা একটু আগে ডাউনলোড করবেন। আচ্ছা, সো এই ডেটা সেটটাতে কিছু প্রোটিন সিকোয়েন্স আছে। এরা সবাই হচ্ছে এডিকে নামে একটা এনজাইম আছে, সেই এনজাইমের প্রোটিন সিকোয়েন্স, যেটা বিভিন্ন অর্গানিজমে বিভিন্ন সিকোয়েন্স হিসাবে অ্যাপিয়ার করে। অ্যান্ড ডিফারেন্ট অর্গানিজমে এই প্রোটিনটার একটা প্রপার্টি থাকে, স্ট্রাকচারাল প্রপার্টি, যেটাকে বলে হচ্ছে লিড। সো লিড টাইপ ডিফারেন্ট রকমের হইতে পারে। সো কী কী টাইপ হইতে পারে সেইটা দিয়ে একটা ডাটা সেট তৈরি করা আছে। 175টা সিকোয়েন্স আছে। আমরা যেটা করার চেষ্টা করব, আমরা এই 175টা সিকোয়েন্সের জন্য এমবেডিং জেনারেট করব। দেন সেই এমবেডিংগুলোকে আমরা কোনো একটা গ্রাফে প্লট করব। গ্রাফে প্লট করলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যাদের লিড টাইপ সেম তারা কাছাকাছি প্লট হবে, যাদের লিড টাইপ ডিফারেন্ট তারা একটু দূরে দূরে প্লট হবে। অর্থাৎ আমরা গ্রাফে একটা ক্লিয়ার সেপারেশন দেখার চেষ্টা করব যে যার লিড টাইপ অনুযায়ী আমাদের এই প্রোটিনগুলো সেপারেটভাবে প্লট হয়েছে কিনা। যদি প্লট হয় তার মানে হচ্ছে আমাদের যে এমবেডিংগুলো আছে, এমবেডিংয়ের মধ্যে কোনো একটা ইনফরমেশন ডিকটেট করে যে এই প্রোটিনের লিড টাইপ কী, সেটা অনুযায়ী তার মানে আমরা তাকে সেপারেট করতে পারছি। অর্থাৎ এই এমবেডিং দিয়ে যদি আমরা কোনো প্রেডিকশন দিতে চাই লিড টাইপে, তাহলে আমাদের সাকসেসফুল হওয়ার চান্সেস বেশি। আচ্ছা, সো একটু ডাটা সেটটা ইউজ করার জন্য আমাদেরকে ডাটা সেটটা আপলোড করতে হবে। আপনারা সবাই একটু দেখেন, যখন রান হচ্ছে এখানে একটা ফাইলের লোগো আছে। আমি যেখানে কার্সরটা নিয়ে গেছি এই লোগোতে আসেন, অ্যান্ড একটু আগে আপনারা যে ফাইলটা ডাউনলোড করছেন adk.csv নামে, এই ফাইলটাকে ধরে এখানে নিয়ে এসে আপলোড করে দেন।
এখানে একটা ওয়ার্নিং আসবে, আপনারা ওকে দিয়ে দিবেন। অথবা আমরা এইখানে এই যে আপলোড টু সেশন স্টোরেজে ক্লিক করে এখান থেকেও adk.csvটা সিলেক্ট করে দিতে পারি। আগের প্রোগ্রাম রান করা অবস্থাতেই হ্যাঁ, রান করা অবস্থাতেই সমস্যা নেই। বেসিক্যালি আমরা এখানে কোল্যাবে আমরা একটা রিমোট পিসিতে কানেক্ট হই আর কি, সো আমরা সেইখানে হচ্ছে এই ডাটা সেটটা আপলোড করে দিচ্ছি ইউজ করার জন্য। স্যার আরেকবার একটু বলেন স্যার কিভাবে করে আপলোড করব? আমরা এখানে ফাইলসে এই যে আপলোড টু সেশন স্টোরেজ একটা অপশন আছে দেখেন, এখানে ক্লিক করলে আপনার আপলোড করার অপশন আসবে, সেখান থেকে আপনি যে ডাউনলোড করছিলেন adk.csv এটা আপলোড করে দেবেন। হ্যাঁ, পিসিএ অথবা আমরা এখানে টিএসএনই প্লট ইউজ করতেছি, সিমিলার টাইপের জিনিস আর কি। হ্যাঁ, তখন সেই আচ্ছা উনি একটা ভালো ইয়েস আচ্ছা স্যার, দুইটাই কি একসাথে সিলেক্ট করে আপলোড দিব নাকি প্রথমে একটা আপলোড দিব? দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো উনি একটা ভালো কোয়েশ্চেন করছেন, ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং এর ইউজ কেস হিসাবে উনি বলতে চাচ্ছেন যে যদি আমরা এমবেডিং এর ডিসটেন্সের উপর বেস করে ফাইলোজেনি কনস্ট্রাক্ট করার চেষ্টা করি তাহলে সেটা পসিবল হবে কিনা। সো এটাও একটা রিসার্চ ডিরেকশন, এটাকে বলে হচ্ছে অ্যালাইনমেন্ট ফ্রি ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশন। সো সেইটার একটা পার্ট হইতে পারে যে আমরা আসলে সিকোয়েন্সগুলোকে অ্যালাইন না করে সিকোয়েন্সগুলোর ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং জেনারেট করে এরপরে সেই এমবেডিংয়ের ডিসটেন্স এর উপর বেস করে আমরা যদি ট্রিটা কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, এটা নিয়ে অ্যাক্টিভলি রিসার্চ হচ্ছে। এখন কারেন্টলি যেটা দেখা যায় যে যেহেতু আমরা যখন ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্টের চেষ্টা করি আমরা ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করি, এখন ডিএনএর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ মডেল প্রোটিনের মতো করে অ্যাভেইলেবল, যার কারণে হচ্ছে এই ডিরেকশনটা এত বেশি আগাইতে পারে না। যখন যদি কখনো ডিএনএর জন্য ল্যাঙ্গুয়েজ মডেল প্রোটিনের মতো করে অ্যাভেলেবল হয়, আই থিঙ্ক ওই ডিরেকশনে অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব। আচ্ছা, কারো কি এই পোর্শনটা শেষ হয়ে গেছে? আচ্ছা, তো এইটা আই থিঙ্ক আর একটু সময় লাগবে আসলে। তো হ্যাঁ, এর ভিতরে আমরা আরেকটা কাজ করে আসতে পারি। সো 45টা যেরকম ওপেন সোর্স আমরা নিজেরাই সরাসরি মডেলটা লোড করে ইউজ করতে পারতেছি, ইএসএমসি ওপেন সোর্স না। সো এখানে আমি ইএসএমসি এর একটা ইয়ে দিয়ে দিছি, আপনারা সবাই গুগলে এসে ইএসএমসিতে যাইতে পারেন। আমরা একটু সার্চ করি ইএসএমসি ফোর্জ এপিআই। FORGE স্পেস দিয়ে ইএসএমসি স্পেস ফোর্জ স্পেস এপিআই। হ্যাঁ, তো আমরা গিটহাবটা প্রথম লিঙ্কটা আসার কথা একটা গিটহাব লিঙ্ক। সো এখানে যদি আমরা যাই, হ্যাঁ সবাই সার্চ করলে প্রথমে একটা গিটহাব লিঙ্ক আসবে, সবাই গিটহাব লিঙ্কটাতে ঢুকি। আই থিঙ্ক আমার নিজেরই ইন্টারনেট আসলে স্লো। হ্যাঁ, না ইথারনেট কানেক্ট করলে আরো স্লো হয়। কি বলেন? আমরা যাব হচ্ছে এখানে দেখেন কিছু লিঙ্ক আছে, ইএসএমসি 6 বিলিয়ন ভায়া ফোর্জ এপিআই, এই লিঙ্কটাতে যাব আমরা। তো এখানে ক্লিক করলে জাস্ট স্ক্রল হয়ে আমরা ওইখানে চলে যাওয়ার কথা।
আমরা একটু স্ক্রল করি, স্ক্রল করে নিচে চলে আসি, এই জায়গাটায়। তো এখানে যদি আমরা ফোর্জে ক্লিক করি তাহলে ওরা একটা লগ ইন পেজে নিয়ে যাবে। আমি একটু আরেকবার দেখাই, আমরা স্ক্রল করে এই পজিশনে আসবো, ইএসএমসি 6 বিলিয়ন ভায়া ফোর্জ এপিআই। সেখানে ফোর্জ একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে ওরা আমাদেরকে একটা লগ ইন পেজে নিয়ে যাবে। তো এইখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনারা ইএসএমসি ইউজ করতে পারবেন। প্রতিদিন একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইউসেজ তারা অ্যালাউ করে। সো জাস্ট নিজের গুগল অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করতে পারবেন। আচ্ছা, সো যদি আপনারা, আচ্ছা একটু আমি ব্যাকে যাই। ইএসএমসি 6 বিলিয়ন ভায়া ফোর্জ এপিআই গিটহাবে যদি আপনি স্ক্রল করেন, স্ক্রল করে এই পজিশনটাতে আসলে ফোর্জ নামে একটা লিঙ্ক আছে। আচ্ছা, সো আমরা যদি এইখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি, আপনারা যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকেন তাহলে ওরা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কমার্শিয়ালভাবে ইউজ করবেন নাকি নন কমার্শিয়ালভাবে ইউজ করবেন। আই থিঙ্ক এখানে সবাই নন কমার্শিয়ালভাবেই ইউজ করবে। সো নন কমার্শিয়াল সিলেক্ট করার পরে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের কারণে এরকম একটা প্রম্পট আসতে পারে যে প্লিজ অ্যাড অ্যান্ড ভেরিফাই এ কর্পোরেট অর একাডেমিক ইমেইল টু কন্টিনিউ। সো যদি আপনি নিজের একাডেমিক ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেন সেই ক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্রেডিট অ্যালাউ করবে। সো আমি আমার ইনস্টিটিউশনাল যে অ্যাকাউন্ট আছে বুয়েটে সেটা দিয়ে লগ ইন করলাম। আপনারাও আপনাদের সবারই আই থিঙ্ক একটা ইনস্টিটিউশনাল ইমেইল আছে, রাইট? সো ইনস্টিটিউশনাল ইমেইল দিয়ে যদি এখানে আপনারা লগ ইন করেন, আই থিঙ্ক এখন সবার কাছে ইনস্টিটিউশনাল ইমেইলটা নাই বা এখানে লগ ইন করতে পারবেন না। সো এইটা আমি জাস্ট দেখাই দিয়ে যাই যে আপনারা কিভাবে করবেন, পরবর্তীতে আপনারা নিজেরা এটা করতে পারবেন। সো আপনারা যদি এখানে ইনস্টিটিউশনাল ইমেইল দিয়ে লগ ইন করেন তাহলে এইরকম একটা ইউআই আসবে। এইখানে আপনারা এই যে দেখেন ফোল্ড, প্রেডিক্ট, জেনারেট, এই তিনটা ফাংশনালিটি হচ্ছে ESM3 মডেলের। ESM3 নিজেও একটা ল্যাঙ্গুয়েজ মডেল, বাট ওর ক্যাপাসিটি শুধু এমবেডিং জেনারেশন পর্যন্ত না। ESM3 থেকে আপনি এমবেডিং থেকে সরাসরি স্ট্রাকচার প্রেডিক্ট করতে পারেন, যেটাকে তারা বলতেছে ফোল্ড। আপনি প্রোটিনের অ্যানোটেশন প্রেডিক্ট করতে পারেন, অর্থাৎ প্রোটিনের কোন রিজিয়নটা কোন কাজে বা ফাংশনালিটি কি এটা প্রেডিক্ট করতে পারেন, যেটাকে তারা বলতেছে প্রেডিক্ট। অথবা আপনি একটা পার্শিয়াল প্রোটিন সিকোয়েন্স দিয়ে কমপ্লিট প্রোটিন সিকোয়েন্সটা প্রেডিক্ট করতে পারেন, যেটাকে তারা বলতেছে জেনারেট। সো এই তিনটা হচ্ছে ESM3 এর ফাংশনালিটি। এই তিনটা আপনারা এখানে এই যে ইউআই দেওয়াই আছে, আপনারা জাস্ট এখানে সিকোয়েন্স দিয়ে জেনারেট দিলেই কাজ হয়ে যাবে। অ্যান্ড আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ESMC। সো ESMC ইউজ করার জন্য আমাদেরকে যাইতে হবে এখানে, এখানে দেখেন API কিজ নামে একটা অপশন আছে। এইখানে আমরা একটা API কি জেনারেট করব, জাস্ট ক্রিয়েট দিলেই একটা কি জেনারেট হয়ে যাবে। পরবর্তীতে সেই কিটা ইউজ করে আমরা ESMC ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করতে পারবো সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। বাট ESMC ইউজ করার জন্য আপনাকে এখানে লগ ইন করে এভাবে API কি জেনারেট করতে হবে। আপনি যদি API কি জেনারেট করেন তাহলে ওরা জাস্ট একটা টোকেনের নাম দিতে হবে, আপনি কোনো একটা নাম দিবেন, নিজের নাম দিয়ে ক্রিয়েট দিয়ে দিবেন, শেষ। API কিটা আপনাকে তারা একবারের জন্যই দেখাবে, যেহেতু এটা পারসন টু পারসন ডিফারেন্ট পাসওয়ার্ডের মতো আর কি। সো আপনাকে ওরা একবারই API কিটা দিবে, অ্যান্ড সেইটা আপনারা সেভ করে রাখবেন পরবর্তী ইউসেজের জন্য।
ঠিক আছে? সো এইখানে এপিআই কিটা জেনারেট করার পরে আমরা এইটাকে ইউজ করে প্রত্যেক দিন একটা ফিক্সড অ্যামাউন্ট অফ কম্পিউটেশন বা প্রত্যেক দিন একটা ফিক্সড অ্যামাউন্ট অফ প্রোটিনস থেকে এমবেডিং জেনারেট করতে পারে। সো ওরা এইখানে দেখেন একটা ক্রেডিটসের হিসাব রাখছে, প্রত্যেক দিন তারা 100 ক্রেডিটস পর্যন্ত অ্যালাউ করে ফর এডুকেশনাল অ্যাকাউন্টস। যদি আপনি এর চেয়ে বেশি ক্রেডিট আপনার দরকার হয়, ইউজুয়ালি 100 ক্রেডিটস দিয়ে আমি দেখছি 200 থেকে 300 লেংথের 100টা প্রোটিন পর্যন্ত এমবেডিং জেনারেট করা যায়। যদি ছোট লেংথ হয় তাহলে বেশি সংখ্যক জেনারেট করা যাবে, যদি বড় লেংথ হয় তাহলে কম সংখ্যক জেনারেট করা যাবে। যদি না, লেংথের কোনো লিমিট নাই, বাট আমরা যদি বড় লেংথের প্রোটিন এর এমবেডিং জেনারেট করি তাহলে বেশি টোকেন খরচ হবে, যদি ছোট লেংথের প্রোটিনের এমবেডিং জেনারেট করি তাহলে কম টোকেন খরচ হবে। হ্যাঁ, এরকম পর্যন্ত, এরকম রেসিডিউ পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারবো। সো এর চেয়ে বেশি যদি আমাদের দরকার হয়, আপনারা এখানে দেখেন গেট মোর ক্রেডিটস অ্যাপ্লাই, এটাও আসলে ফ্রি। জাস্ট আপনাকে একটা গুগল ফর্মে নিয়ে যাবে, আপনি কোন কাজে ব্যবহার করবেন বা কোন প্রজেক্টে ব্যবহার করবেন বা আপনার প্রজেক্টের আউটকাম কি হইতে পারে, বেসিক্যালি যেরকম আমরা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করি সেরকম ছোটোখাটো একটা অ্যাপ্লিকেশনের মতো। সো এখানে অ্যাপ্লাই করলে তারা যদি মনে করে যে আপনার প্রজেক্টটা প্রমিসিং বা আপনাকে যদি ভেরিফাই করতে পারে, তারা আপনাকে ওই পরিমাণ ক্রেডিট অ্যালাউ করে দিবে। আচ্ছা, মিনওয়াইল আমাদের আই থিঙ্ক 45 এর কাজটা শেষ হয়ে যাওয়ার কথা। সবাই একটু এখানে আসি। সো যদি এটা শেষ হয়ে থাকে তাহলে এই যে লোড ডাটা পর্যন্ত এসে রান হইতে থাকার কথা। আচ্ছা হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি একটু। আচ্ছা, আমাদের সবার কি এই লোড ডাটা যে ট্যাবটা আছে এইটা রানিং দেখাচ্ছে? হ্যাঁ, তো এখানে ক্লিক করে আপনারা স্টপ করে দেন, আরেকবার ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, স্টপ হওয়ার পরে যদি আরেকবার রান দেন, দেখবেন আপনার কাছে কিছু ইনপুট চাচ্ছে, যে ডাটা সেটের নেম বা এই ধরনের কোনো একটা ইনপুট চাওয়ার কথা। তো এখানে জাস্ট আপনারা এন্টার দিয়ে যান, কোনো ইনপুট দেওয়ার দরকার নেই, তাহলে ওরা যে ডিফল্ট ডেটা সেটের নেম আছে বা ডিফল্ট কলাম নেম আছে এগুলো ইউজ করে ফেলবে। সো জাস্ট এন্টার দিয়ে চলে যান। তো এডিকিটা কি স্কিপ হয়ে গেল? না, এডিকেটা আমরা ডিফল্ট হিসাবে সেট করে রাখছি, যার কারণে আপনি যদি জাস্ট স্কিপ করে যান তাহলে ও এডিকেটা ইউজ করে ফেলবে। সো এটা করে ফেললে এরপরে সে হচ্ছে এমবেডিং জেনারেশনটায় চলে যাবে। এরপরে এমবেডিং জেনারেট হইতে আবার কিছুক্ষণ সময় লাগার কথা।
কারো কি এমবেডিং জেনারেশন শেষ হয়েছে? আচ্ছা, মার্জটার আপাতত দরকার নাই, আমরা সেকেন্ড একটা ডাটা সেট ইউজ করতে চাইলে ওইটা দেখবো। সিকোয়েন্সে এন্টার কি দুবার দিতে হবে না এরপরে আরেকবার দিতে হবে? ওইখানেও মানে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে এন্টার দিয়ে যাবে। তাহলে এবার স্টপ হয়ে যাচ্ছে না? পরের সেলটা রান হওয়া শুরু হবে। আবার তাহলে রিপিট হবে ওইখানে প্লে করতে করে? হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট আমরা পরপর রান দিয়ে যাবো আর গেট এমবেডিংস দেন প্লট এমবেডিংস ইন 2 dimension ইউজিং TSM। আচ্ছা, আমরা যদি গেট এমবেডিংস পর্যন্ত আসতে পারি তাহলে এইরকম একটা আউটপুট আসার কথা, জেনারেটিং এমবেডিংস ফর 175 সিকোয়েন্সেস। তো এটা যদি এসে থাকে তাহলে সোফার আমরা ঠিক মানে সঠিক ট্র্যাকে আসি আর কি। এই প্রোটিনগুলো ছোট, সো এটা হইতে বেশিক্ষণ সময় লাগার কথা না। পেয়ে গেছি দেখাচ্ছে এমবেডিং কমপ্লিট। তাহলে পরেরটা রান করে ফেলি। ইয়েস, আচ্ছা, একটা এরর আসতেছে আই থিঙ্ক কোনো একটা টাইপোর কারণে, বাট স্টিল সবার শেষে এরকম একটা ছবি জেনারেট হওয়ার কথা। সো এইটা বেসিক্যালি আমরা যে 175টা প্রোটিনের এমবেডিং জেনারেট করছি সেই এমবেডিংগুলোকে পিসিএ করার পরে, অর্থাৎ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে এগুলোকে 2 dimension নিয়ে আসা হয়েছে, দেন প্লট করা হয়েছে। তো এখানে একটু যদি আমরা দেখি 3 ধরনের কালার আছে, ব্লু, লাইট ব্লু অ্যান্ড ব্রাউনিশ কালার আর কি। সো এই 3টা ডিফারেন্ট কালার হচ্ছে 3টা ডিফারেন্ট লিড টাইপ ডিনোট করে। অ্যান্ড আমরা যদি দেখি যে কাইন্ড অফ ব্লু কালারগুলো একসাথে প্লট হয়েছে, দেন হচ্ছে লাইট ব্লু, দেন হচ্ছে ব্রাউন। অবভিয়াসলি এখানে কিছু আউটলায়ার আছে, তাই না? আমরা যদি এই বরাবর একটা লাইন টানি তাহলে তার রাইটে যারা আছে তারা হচ্ছে একটা লিড টাইপের, দেন এখানে যদি আরেকটা লাইন টানি, এই দুইটা লাইনের মাধ্যমে কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারতেছি যে কে কোন লিড টাইপের আন্ডারে পড়তেছে। এখন এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে যে আমরা যে 45 ল্যাঙ্গুয়েজ মডেল থেকে এমবেডিংটা নিই, এই ল্যাঙ্গুয়েজ মডেলটাকে কিন্তু আমি কোনোভাবেই লিডের কোনো ইনফরমেশন দিয়ে ট্রেন করি নাই। আমি ওকে জাস্ট আ লট অফ প্রোটিন সিকোয়েন্সেস দিয়ে ট্রেন করছি। ও ইনহেরেন্টলি সামহাট আন্ডারস্ট্যান্ডিং থেকে এদেরকে সেপারেটভাবে এমবেডিং জেনারেট করছে যেন তারা ডিফারেন্টলি ক্লাস্টার হয়, ঠিক আছে? সো আমরা যখন পরবর্তীতে কোনো টাস্কের জন্য প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলের এমবেডিংগুলোকে ইউজ করবো, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ মডেলের আসলে ইনহেরেন্টলি কোনো নলেজ নাই। অর্থাৎ আপনি যে স্পেসিফিক টাস্কের জন্য ওকে ইউজ করবেন এই টাস্ক রিলেটেড নলেজ আসলে ওর নাই। ওর আসলে প্রোটিনের ওভারঅল নলেজ আছে। সো ও সেইটার বেসিসে ওদেরকে ক্লাস্টার করার চেষ্টা করতে পারে, বাট সেইটা যে সবসময় আমরা যেই টাস্কের জন্য ইউজ করব সেই টাস্কের ক্ষেত্রে ইউজফুল হবে এমনটা না।
যেমন এই এডিকে ডাটা সেটের ক্ষেত্রে এটা সামহাট কাজে লাগছে, কারণ আমরা একটা সেপারেশন দেখতে পাচ্ছি, তাই না? আমি আপনাদেরকে আরেকটা ডাটা সেট যেটা আছে marge.csv, এটা আমি করে দেখাচ্ছি। জাস্ট এডিকের জায়গায় মার্জটা ইউজ করতে হবে আর কি। তো এখন আমরা ডাটা সেট লোড করার সময় মার্জটা ইউজ করব। মার্জ ডাটা সেট যেটা, সেখানে 40টা সিকোয়েন্স আছে। সো এই ডাটা সেটটা বেসিক্যালি লিকুইড লিকুইড ফেজ সেপারেশনের ডেটা সেট, যেখানে হচ্ছে লিকুইড লিকুইড ফেজ সেপারেশনে কিছু প্রোটিন হচ্ছে কাজ করে, কিছু প্রোটিন কাজ করে না। তো যারা করে তাদেরকে পজিটিভ, যারা করে না তাদেরকে হচ্ছে নেগেটিভ হিসাবে ডিনোট করা আছে। এই ডেটা সেট সম্পর্কে আই থিঙ্ক আমার চেয়ে আপনাদের অনেকের নলেজ বেশি থাকার কথা, যেহেতু আমার বায়োলজিক্যাল অ্যাসপেক্টে এত বেশি নলেজ নাই। সো এখানে 40টা সিকোয়েন্স আছে, 20টা পজিটিভ, 20টা নেগেটিভ। সো এদের জন্য যদি আমরা এমবেডিং জেনারেট করে এগেইন প্লট করি, দেখেন এই প্লটে আসলে কোনো ডিস্টিংশন নাই, অর্থাৎ কে পজিটিভ কে নেগেটিভ এইটা দেখে আসলে বোঝা যাচ্ছে না। সো সব ধরনের ডাউনস্ট্রিম টাস্কের জন্য যে আপনি সরাসরি প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করতে পারবেন এরকমটা না। অনেক সময় দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং দিয়ে আমরা কোনো রকম ডিস্টিংশনই করতে পারতেছি না। বাট তার মানে যে ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিংটা কমপ্লিটলি আনইউজফুল এরকমটা না। আমরা ইউজুয়ালি যেভাবে ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করি, ও আমাদেরকে যে এমবেডিংগুলো দেয়, একটু আগে বাই-আরএনএ বার্টের ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রত্যেকটা এমবেডিং 768 সাইজের হবে। সো 45 এর ক্ষেত্রে প্রত্যেকটা এমবেডিং 1024 সাইজের, অর্থাৎ প্রতিটা এমবেডিংয়ে 1024টা সেপারেট নাম্বারস আছে। আমরা ইউজ করার সময় যেটা করি, এই যে এমবেডিংটা এটাকে ফিচার হিসেবে ইউজ করে আমরা আরেকটা ছোট মডেল ট্রেন করি। সো যেই মডেলটাতে আমরা আমাদের ডেটা সেট ইউজ করতেছি, এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের এই নতুন মডেল বা ছোট মডেল যেটা, এটা ট্রেন করতে খুব কম সময় লাগবে, কারণ আমরা এত বেশি প্রোটিন দিয়ে ট্রেন করতেছি। তো তখন যেহেতু ট্রেন করতে কম সময় লাগবে, আমাদের নতুন মডেলটা তখন আমাদের যে স্পেসিফিক প্রবলেম সেইটার জন্য এই এমবেডিংগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে। তখন দেখা যাবে যে আবার আমাদের এই মডেল ট্রেন করার পরে এমবেডিংগুলো ভালো সেপারেশন দেওয়া শুরু করছে। তো এই রিলেটেড একটা কাজ আমি একটু পরে দেখাবো। এর আগে আমরা হচ্ছে আরেকবার ইএসএমসি এর যে ইউজটা সেটা দেখে আসি। সোফার আমরা কি 45 দিয়ে এডিকের যে এমবেডিং প্লটটা এটা জেনারেট করতে পারছিলাম সবাই? আচ্ছা, সো ইএসএমসি এর ক্ষেত্রে ইএসএমসি নিজেই একটা কমপ্লিট টিউটোরিয়াল প্রোভাইড করে। এখানেও তারা এই এডিকে ডেটাবেসটার উপরেই সিমিলার প্লট জেনারেট করার চেষ্টা করে আর কি। সো এখানে যদি আমরা রান অল দেই, ও জাস্ট ইএসএমসি মডেল লোড করে আগের মতোই জাস্ট সব কিছু সেম, জাস্ট 45 এর জায়গায় সে ইএসএমসি মডেলটাকে এখন ইউজ করতেছে। আচ্ছা, সো আবারও একটু বলে নেই, একটু আগে আমরা ইএসএমসি কিভাবে ইউজ করতে হয় সেটা দেখতে গিয়ে একটা ওয়েবসাইটে গিয়ে একটা টোকেন জেনারেশনের কথা বলছিলাম, তাই না? সো যখন আমরা এই নোটবুকটা রান করব, একটা পর্যায়ে গিয়ে ওরা আমাদের কাছে এই যে টোকেন ফর ফোর্জ এখানে একটা ইনপুট চাবে। আপনারা যেই টোকেনটা নিজেদের জন্য জেনারেট করছিলেন সেইটা এখানে ইনপুট দিয়ে এন্টার দিলে এরপরে ও ফার্দার রান হইতে থাকবে আর কি। অর্থাৎ ও যেটা করে, আপনার পার্সোনাল টোকেনের এগেইনস্টে আপনাকে কিছু প্রেডিকশন করতে দেয়।
আচ্ছা, সো আই থিঙ্ক ইএসএমসি রান হওয়াটা শেষ হয়েছে আমার এন্ডে। এখানে দেখেন ইএসএমসিতেও তারা সেম ডেটা সেটের জন্য প্লট দেখাইছে। উপরের প্লট যেটা, এখানে আমরা কোনো ডিস্টিংক্ট সেপারেশন দেখতে পাচ্ছি না ডিফারেন্ট লিড টাইপের জন্য, তাই না? So, এইটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ মডেলে ইনপুট দেওয়ার আগের পোর্শনের প্লট। অর্থাৎ আপনি যদি জাস্ট সিকোয়েন্সটাকে পিসিএ করে একটা প্লট তৈরি করেন তখন হচ্ছে এরকম, যেখানে আসলে কোনো সেপারেশন হচ্ছে না। বাট ল্যাঙ্গুয়েজ মডেলের এমবেডিংগুলোকে যদি আমি প্লট করি, এইটা দেখেন 45-এর চেয়েও বেটার প্লট দিতে পারছে আই থিঙ্ক, কারণ এখানে একদম জিঙ্ক যেটা সেটার সাথে ক্লিয়ার ডিস্টিংশন আছে বাকি দুইটা, অ্যান্ড বাকি দুইটার মধ্যেও একটা মোটামুটি ক্লিয়ার ডিস্টিংশন আছে, জাস্ট 3-4টা আই থিঙ্ক আউটলায়ার আছে, তাই না? সো এইটা আর কি। এখন আমরা ইউজুয়ালি যখন কোনো একটা প্রবলেমের জন্য ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতে চাই, যেহেতু আমাদের কাছে অনেক বেশি অপশন আছে, অর্থাৎ ইএসএমসি ইউজ করব নাকি ESM2 ইউজ করব নাকি 45 ইউজ করব, আমরা যেটা করি আমাদের প্রবলেমের যে ডেটা সেট সেটার একটা ছোট পার্ট নেই, সেটাই হয়তো এইভাবে পিসিএ করে দেখতে পারি যে কোন মডেল বেটার সেপারেশন দিচ্ছে, অথবা আমরা ফিচার ইম্পর্টেন্স অর্থাৎ কোন মডেল বেটার ফিচার ক্যাপচার করতে পারতেছে এইগুলা দিয়ে মডেলগুলোকে র্যাঙ্ক করি। বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেল বেটার পারফর্ম করতে পারে। এটা ডিপেন্ড করে আসলে ওই ল্যাঙ্গুয়েজ মডেল যে ডেটা দিয়ে ট্রেন হয়েছে বা ওই ল্যাঙ্গুয়েজ মডেলের ট্রেনিং স্ট্র্যাটেজি কেমন ছিল সেই সব কিছুর উপরে। তো আমরা যখন ডাউনস্ট্রিম কোনো টাস্কের জন্য ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করব, আমাদের কাজ হবে এইভাবে ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমাদের ডেটা সেটে সেপারেশন কেমন হয় সেটা দেখা, সেটার উপর বেস করে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মডেলকে সিলেক্ট করা যে এই ল্যাঙ্গুয়েজ মডেলটা এই টাস্কের জন্য বেটার পারফর্ম করতেছে। দেন ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য আমরা কি করতে পারি, ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিংটাকে অন্য ছোট কোনো একটা মডেল দিয়ে ট্রেন করে ফাইনাল প্রেডিকশন পর্যন্ত যাওয়ার চেষ্টা। সো এখন আমি এরকম একটা কাজের এক্সাম্পল দেখাবো। এটা বেসিক্যালি আমার আন্ডার গ্র্যাজুয়েট থিসিস ছিল। সো এটা হচ্ছে ডাউনস্ট্রিম একটা প্রেডিকশন টাস্কের এক্সাম্পল। আমার থিসিসটা ছিল হচ্ছে লাইসিন সাবসিনিলেশন প্রেডিকশন নিয়ে। সাবসিনিলেশন হচ্ছে একটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, অর্থাৎ কোনো একটা সিকোয়েন্স দেওয়া হইলে সেই সিকোয়েন্সের যে লাইসিন রেসিডিউটা আছে বা যতগুলো লাইসিন রেসিডিউ আছে এদের মধ্যে কাদের কাদের সাবসিনিলেশন হওয়ার সম্ভাবনা আছে বা কাদের কাদের নেই সেই প্রেডিকশনটা করা। তো এইখানে আমরা ফিচার হিসেবে 3টা ল্যাঙ্গুয়েজ মডেলের এমবেডিং ইউজ করার চেষ্টা করছিলাম, 45, ESM650 মিলিয়ন, ESM3 মিলিয়ন। যখন আমি এই কাজটা করছিলাম তখনও ইএসএমসি রিলিজ হয় না। সো আই থিঙ্ক ইএসএমসি দিয়ে এখন আরও বেটার পারফরমেন্স পাওয়া সম্ভব। অ্যান্ড পাশাপাশি আমরা পিএসএসএমকেও একটা ফিচার হিসেবে কনসিডার করছিলাম। এরপরে আমরা যদি দেখি এইখানে আমি হচ্ছে ফিচার সিলেকশন অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ মডেল বেটার কাজ করতেছে সেটা কোয়ান্টিফাই করার চেষ্টা করছি। সিমিলার টু একটু আগে আমরা যেরকম ভিজুয়ালি দেখলাম যে কে বেটার সেপারেট করতে পারতেছে, এটা জাস্ট সেপারেশনের একটা কোয়ান্টিফিকেশন করার ওয়ে। এইখানে দেখা যাচ্ছে যে ESM650 বা 3 বিলিয়নের চেয়ে 45 হচ্ছে বেটার ফিচার ইম্পর্টেন্স দিচ্ছে। অ্যান্ড এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস ইউজ করছিলাম যেটাকে বলা হচ্ছে ওয়ার্ড এমবেডিং। ওয়ার্ড এমবেডিং আসলে একটা ফ্যান্সি নাম। বেসিক্যালি আমার যে লাইসিন রেসিডিউটা আছে এর আপস্ট্রিমে 16টা রেসিডিউ, ডাউনস্ট্রিমে 16টা রেসিডিউ, অর্থাৎ টোটাল 33টা রেসিডিউ নিয়ে আমরা একটা ওয়ার্ড কনসিডার করতেছি। এই ওয়ার্ডটাকে যদি আমরা এমবেড করি কোনো একটা ল্যাঙ্গুয়েজ মডেল বা কোনো একটা ছোট মডেল দিয়ে, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড এমবেডিং। এটার পিছনে ইনটুইশনটা এই যে লাইসিনের কাছাকাছি যে রেসিডিউগুলো আছে তাদের ইফেক্ট বেশি থাকবে, রেদার দেন আমি যদি টোটাল প্রোটিনটাকে ইউজ করি আমার ডেটা অনেক বেশি হয়ে যাবে। বাট আমি যদি আমার যে টার্গেট রেসিডিউ তার দুই পাশের 16টা করে রেসিডিউ নেই, আমার ডেটা সেটটা ছোটো হয়ে আসতেছে অ্যান্ড স্কেলেবল হচ্ছে বেশি। সো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে এই দুইটা ফিচার আসলে বেটার সেপারেশন করতে পারতেছে অন্য সব ফিচারের চেয়ে, এই দুইটা ফিচার নিয়ে আমরা আমাদের মডেল বিল্ড করলাম। মডেলের আর্কিটেকচারে আমি যাব না। ফাইনাল রেজাল্টে আমরা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট সাবসিনিলেশন প্রেডিকশনের যে মডেল আছে তাদের চেয়ে স্লাইটলি বেটার পারফর্ম করছি। খুব যে ভালো পারফরমেন্স তা না, বাট স্টেট অফ দ্য আর্টের চেয়ে স্লাইটলি বেটার। এখানে দেখেন স্টেট অফ দ্য আর্টের অ্যাকুরেসি হচ্ছে 79%, এর অ্যাকুরেসি হচ্ছে 80%। সো খুব যে ভালো বা অনেক বেশি বিট করে ফেলছে এরকম কিছু না।
বাট এগেইন যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং ইউজ করতেছি, আমাদের আসলে এই যে অ্যালাইনমেন্ট বা স্ট্রাকচারাল ডেটা ইউজ করা এইসবের ভিতরে যাইতে হচ্ছে না, যার কারণে খুবই কম সময় লাগে। অ্যান্ড এইখানেও আরেকটা জিনিস আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে যে এই প্লটটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং এর প্লট। তো এখানে দেখেন যে 45 এর যে এমবেডিং, সেখানে আসলে জিরো সেপারেশন, কোনো সেপারেশনই নাই। বা তো এটা দেখে মনে হইতেই পারে যে 45 আসলে সাকসিনাইজেশন রিলেটেড কোনো ইনফরমেশনই এনকোড করে না, সো ওকে ইউজই করা যাবে না। বাট জাস্ট ডাউনস্ট্রিমে একটা খুবই ছোট মডেল, যেটা ট্রেন করতেও আসলে 10 মিনিটের বেশি সময় লাগে না, টেস্ট করতে আসলে মিলি সেকেন্ড সময় লাগে। সো খুবই ছোট একটা মডেল ট্রেন করলেই দেখেন একটা ক্লিয়ার সেপারেশন চলে আসতেছে, রাইট? সো অনেক সময় ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিংয়ের আমরা যদি সরাসরি পিসিএ বা টিএসএনই প্লট করি, দেখা যাবে যে আমরা কোনো সেপারেশনই পাচ্ছি না। বাট আমরা আমাদের স্পেসিফিক টাস্কের জন্য সামান্য টিউন করলেই এটা অনেক ভালো পারফর্ম করতে পারে। এইটাকে বলে হচ্ছে ফাইন টিউন করা, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য আপনি আপনার ল্যাঙ্গুয়েজ মডেলটাকে টিউন করে দেবেন। আচ্ছা, এরপরে আমরা এই কাজেই আরেকটা ছোট অ্যানালাইসিস করছিলাম, যেটা হচ্ছে শ্যাপ ইউজ করে একটা অ্যানালাইসিস করা যায়। আমরা কি শ্যাপের সাথে পরিচিত? আই ডোন্ট থিঙ্ক আমরা শ্যাপের সাথে পরিচিত। সো শ্যাপ আসলে একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমরা ধরেন আমাদের একটা মডেলকে ট্রেন করার জন্য 10টা ফিচার ইউজ করছি। এই 10টা ফিচারের মধ্যে ফাইনাল প্রেডিকশন যে আসতেছে, কোনো একটা ফিচার বেশি ইম্পর্টেন্ট হবে অবশ্যই, তাই না? 10টা ফিচারই ইকুয়ালি ইম্পর্টেন্ট হওয়ার কথা না, কোনো ফিচার বেশি ইম্পর্টেন্ট হবে, কোনো ফিচার কম ইম্পর্টেন্ট হবে। সো শ্যাপ যেটা করে, শ্যাপ কোয়ান্টিফাই করে দেয় যে আপনি যে ফিচারগুলো ইউজ করতেছেন তার মধ্যে কোন ফিচারটা আপনার প্রেডিকশনে বেশি ইফেক্ট ফেলছে, কোন ফিচারটা কম ইফেক্ট ফেলছে। সো এটার ইউজফুলনেস কি? আমরা একটা মডেলকে অনেক রকম ফিচার দিয়ে ট্রেন করতে পারি। এরপরে যখন প্রেডিকশনে আমরা দেখব যে কোনো একটা ফিচারের ইম্পর্টেন্স বাকি সবার চেয়ে অনেক বেশি, আমরা সামহাউ ইন্টারপ্রেট করার চেষ্টা করব যে মডেল আসলে কোন পোর্শনটা লার্ন করছে বা কিসের উপর বেস করেও ডিকটেট করতেছে যে এই রেসিডিউতে সাকসিনাইজেশন হবে, এই রেসিডিউতে হবে না। এইখানে আমরা দুই রকম অ্যানালাইসিস করার চেষ্টা করছি। আমরা যে 33টা রেসিডিউ ইউজ করছিলাম, সেই 33টা রেসিডিউর মধ্যে কার ইম্পর্টেন্স বেশি, কার ইম্পর্টেন্স কম, সেটা আমরা প্লট করছি। তো একটু দেখেন যে আমরা যদি সিকোয়েন্সিয়ালি দেখি, অর্থাৎ সিকোয়েন্সে যে অর্ডার আছে সেই অর্ডারে যদি আমরা ইম্পর্টেন্সটা দেখি, দেখা যাবে যে সিকোয়েন্সে যারা কাছাকাছি তাদের ইম্পর্টেন্স বেশি, খুবই স্বাভাবিক। বাট এখানে একটা বা দুইটা আউটলায়ার পাওয়া যায়, যে এরা আসলে সিকোয়েন্সে দূরে, কিন্তু এদের ইম্পর্টেন্স এদের আশেপাশে যারা আছে তাদের চেয়ে বেশি। সো এইটা দেখার পরে আমরা পরবর্তীতে যেটা করলাম, স্ট্রাকচারাল ডিসটেন্স অনুযায়ী যদি আমরা প্লট করি ইম্পর্টেন্স, তাহলে দেখা যাবে যে এইখানে কোনো আউটলায়ার নাই, যে স্ট্রাকচারে কাছে তার ইম্পর্টেন্স তত বেশি। এখন তার মানে প্রেডিকশন দেওয়ার সময় সামহাও আমার মডেল চিন্তা করতেছে যে এই রেসিডিউটা স্ট্রাকচারের কাছাকাছি আছে, তাই এই রেসিডিউটা সাকসিনাইজেশনে বেশি ইম্প্যাক্ট ফেলবে, তাই না? বাট এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে, আমি যে ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করছি বা আমি আমার মডেলে যা ডেটা ইউজ করছি, কোথাও স্ট্রাকচারাল ডেটা ছিল না, কমপ্লিটলি সিকোয়েন্স অ্যান্ড অনলি সিকোয়েন্সিয়াল ডেটা ইউজ করে আমি মডেলকে ট্রেন করছি। বাট স্টিল ও সামহাউ ডিকটেট করতেছে যে যারা স্ট্রাকচারের কাছাকাছি তাদের ইম্পর্টেন্স বেশি। তার মানে সিকোয়েন্স অনলি ট্রেনিং করার পরেও প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল সামহাউ স্ট্রাকচারাল ইনফরমেশন এনকোড করতে পারে। এই কারণে ল্যাঙ্গুয়েজ মডেলকে পরবর্তীতে স্ট্রাকচার প্রেডিকশনের কাজে বা স্ট্রাকচারাল ইনফরমেশন যখন অ্যাভেইলেবল থাকে না, তখন ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং ইউজ করে সামহাট ভালো পারফরমেন্স পাওয়া যায়। অবভিয়াসলি ও সব স্ট্রাকচারাল ফিচার এনকোড করতে পারে না, বাট স্টিল যেহেতু ওর মধ্যে কোনো না কোনো ধরনের স্ট্রাকচারাল ফিচার আছে, আমরা যদি কখনো আমাদের স্ট্রাকচারাল ডেটা অ্যাভেলেবল না থাকে বা স্ট্রাকচার প্রেডিকশন করতে না পারি আমরা ডেটা স্কারসিটির কারণে, তখন আমরা ল্যাঙ্গুয়েজ মডেল এমবেডিং ইউজ করে স্ট্রাকচারাল ডেটাকেও রিপ্লেস করতে পারি। আচ্ছা, সো আমি এই সেশনটা শেষ করব ফাইনাল একটা কথা বলে, সেটা হচ্ছে যে আমরা যেই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো দেখলাম তারা সবাই হচ্ছে জাস্ট এমবেডিং জেনারেট করে, তাই না? বাট মাঝখান দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ মডেল আমরা একটু ছোট করে বলছিলাম, যেটা হচ্ছে ESM3। ESM3 ল্যাঙ্গুয়েজ মডেল, বাট ও একই সাথে স্ট্রাকচার প্রেডিকশন করতে পারে, অ্যান্ড আপনি যদি একটা ইনকমপ্লিট সিকোয়েন্স দেন, ও একটা কমপ্লিট সিকোয়েন্স জেনারেট করতে পারে, ঠিক আছে? সো
এইটার ফাংশনালিটি কি দেখেন, আমরা আসলে কোনো স্পেসিফিক টাস্কের জন্য যদি কোনো প্রোটিন জেনারেট করতে চাই, অর্থাৎ ধরেন কোনো একটা মলিকিউল ক্যাপচার করে ট্রান্সপোর্ট করতে হবে। আই থিঙ্ক কোনো না কোনো প্রোটিন আছে যারা ট্রান্সপোর্টেশনের কাজ করে। তো কোনো একটা মলিকিউল ট্রান্সপোর্টের জন্য আপনি একটা প্রোটিন ডিজাইন করতে চান, অথবা ভ্যাকসিন হিসাবে কোনো একটা প্রোটিন ডিজাইন করতে চান। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ মডেল যেটা যারা কিনা জেনারেটিভ অর্থাৎ প্রোটিন জেনারেট করতে পারে, তারা একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ এমন না যে আপনি ওকে একটা প্রম্পট দিবেন যে এরকম একটা জিনিস জেনারেট করে দাও, একটা ইনকমপ্লিট সিকোয়েন্স দিবেন, ও একটা কমপ্লিট সিকোয়েন্স জেনারেট করে দিবে, এটাই এক্স্যাক্টলি ওই কাজটা করবে। এই পর্যায়ে এখন আমরা যাইতে পারি না। বাট ও যেই সিকোয়েন্সটা জেনারেট করবে সেটার সামহাট ওই প্রপার্টিটা থাকবে, আপনি যে প্রপার্টিটা চাচ্ছেন ওই প্রপার্টিটা থাকবে। সেই সিকোয়েন্স থেকে শুরু করে পরবর্তীতে ওয়েট ল্যাবে কাজ করে আমরা হয়তো অ্যাকচুয়াল যেই ভ্যাকসিন বা প্রোটিনটা জেনারেট করতে যাচ্ছি সেটা করতে পারবো। যেখানে আগে আমরা জিরো থেকে শুরু করতাম, অর্থাৎ কোনো নলেজ ছাড়াই আমরা একটা প্রোটিন ডিজাইন শুরু করতাম, সেখানে আমরা হয়তো কোনো একটা সিকোয়েন্স দিয়ে তারপরে কাজ শুরু করতে পারি। সো এইটা আই থিঙ্ক আমাদের প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে ফিউচার গোল বা এন্ড গোল হিসাবে আমরা সেট করতে পারি যে কোনো ধরনের টাস্কের জন্য নতুন প্রোটিন ডিজাইন করা। সো এইটাই ছিল কমপ্লিট সেশন। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ল্যাঙ্গুয়েজ মডেল রিলেটেড বা ইউজ কেস রিলেটেড। একটা জিনিস যদি যখন আমি সিকোয়েন্স চেঞ্জ করে দিলে দেই, তখন যে ফাংশন চেঞ্জ হয়ে যায় সেটার প্রথম দিকে একটু বলেছিল, হ্যাঁ। এটা ডেমো দেখা এইটার ডেমো আসলে বিষয়টা এইরকম, আমরা যখন ইসিএম যেটা দিয়ে ওখানে যে স্ট্রাকচারটা চেঞ্জ, এইখানে তখন চেঞ্জ হবে কি? হ্যাঁ, সো বিষয়টা এরকম, যদি আমরা কোনো একটা প্রোটিনের এমবেডিং জেনারেট করি, এরপরে দেখা যাচ্ছে যে ওর এমবেডিং স্পেসে এইখানে প্লটের কোনো একটা পজিশনে আসে, দেন আমরা কোনো একটা রেসিডিউতে একটা ছোট চেঞ্জ করে দিলাম, ধরেন এটা লাইসিন ছিল এটাকে লিউসিন বানাই দিলাম। এরপরে যদি আমরা আবার এমবেডিং জেনারেট করি, দেন আবার প্লট করি, যদি এই দুইটা পয়েন্ট খুবই কাছাকাছি থাকে তার মানে কোনো চেঞ্জ হয় নাই বা কোনো ড্রাস্টিক চেঞ্জ হয় নাই বা ওর ফাংশনালিটিতে চেঞ্জ আসেনি। আর যদি দেখা যায় এই পয়েন্ট দুইটা অনেক দূরে আছে প্লটে, তার মানে এদের মধ্যে একটা বড় চেঞ্জ চলে আসতে হবে। তখন আমরা ফার্দার অ্যানালাইসিস করতে পারি যে এটা করার কারণে কী চেঞ্জ হয়েছে। ওই যেটা ভেরিয়েন্ট এবং ওয়াইল্ড এই দুইটা কি রান একসাথে দেওয়া যাবে না? হ্যাঁ, একসাথে আমরা মাল্টিপল সিকোয়েন্স অবশ্যই এমবেডিং করতে পারি। এটা জাস্ট কম্পিউটেশনালি কত বেশি রিসোর্স হচ্ছে সেটার উপর বেস করে আপনি কয়টা একসাথে জেনারেট করতে পারেন, এটা ডিপেন্ড করে। যত আমাদের হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা জিনিস আছে প্যারালাল কম্পিটিশন আর কি, জিপিইউতে ওই যে প্যারালালি কম্পিট হয়। সো জিপিইউ থাকলে হচ্ছে ওই যে আমরা ওই যে ব্যাচ ওয়াইজ ভাগ করে দিতে পারি, তো ওই প্যারালালি হয়ে যাবে আর কি সবগুলো। সো এটা হচ্ছে আলটিমেটলি ওই মেশিনের কার পাওয়ারফুল মেশিন আছে ওটার উপর ডিপেন্ড করবে। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আসলে একটু রিসোর্স হেভি। সো এগুলাকে আমাদের লোকাল মেশিনে ইউজ করার চেয়ে গুগল কোল্যাব বা কেগেন এই ধরনের যারা আছে, যারা কিনা ভার্চুয়াল মেশিন প্রোভাইড করে, সেখানে ইউজ করাটা বেটার। কারণ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য আপনাকে ডিফারেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, বাট ওরা আসলে নিজেদের গিটহাবে এগুলা সেট আপ করে দিয়ে দেয়। সো ওরা যেই রিসোর্সটা আমাদেরকে দিচ্ছে সেটা সরাসরি ইউজ করাটাই বেটার। সব ল্যাঙ্গুয়েজ মডেলই কোনো না কোনো কোল্যাব নোটবুক দেয়, যেখানে গিয়ে আমরা হচ্ছে ওদের থেকে এমবেডিং জেনারেট করতে পারি, রেদার দেন নিজের লোকাল ডিভাইসে পুরো ল্যাঙ্গুয়েজ মডেলটা ডাউনলোড করে সব এনভায়রনমেন্ট সেট আপ করে ইউজ করা, এটা করলেও স্লোয়ার হবে। বাট তার চেয়ে যদি আমরা কোল্যাবে বা কেগেলে ইউজ করতে পারি সেটা আমাদের জন্য বেটার। একটা ছিল না যে প্রোটিন বাট নাকি কি, ওটা তো ছোট, ওটা তো মনে হয় অনেক ছোট, ওটা করতে পারি। হ্যাঁ, বাট প্রোটিন বাট এখন আসলে অত বেশি হয় না। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা একটা জিনিস, ওই সেশন